So এই ক্লাসে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক রিলেশন বিটুইন ফেজ ডায়াগ্রাম এবং thermodynamics দেখার চেষ্টা করব in the form of free energy versus composition diagram. Okay, so we'll be able to explain give free energy versus composition diagram for binary system, and we'll be able to determine GX diagram for some common binary phase diagrams. So GX diagramটা কি সেটা আমরা প্রথমে আগে দেখব কি ধরনের নেচার হয়ে থাকে, কিভাবে আঁকা হয়, এবং এটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং তারপরে কিছু কমন ফেজ আমাদের বাইনারি ফেজ ডায়াগ্রাম যেগুলো আছে সেটা দিয়ে কিভাবে ফেজ ডায়াগ্রাম ক্যালকুলেট করে বা ফেজ ডায়াগ্রামের GX ডায়াগ্রাম কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। ওকে, সো free energy composition diagram is the most useful tool for obtaining connection between phase diagram and their underlying thermodynamic property. So phase diagram এর সাথে যে thermodynamic রিলেশনশিপ আছে সেটা বোঝার জন্য এটাই হলো the best tool, বা সোজা ভাষায় ফেজ ডায়াগ্রাম আন্ডারস্ট্যান্ড করতে গেলে this is the best tool, ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে গেলে theoretically this is the best tool, ঠিক আছে? So for a system of definite composition at constant temperature and pressure, the fundamental principles of GX diagram are: the stable phase has the lowest free energy. The free energy is the same for coexist phases. তার মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো যে আমরা যখন ফ্রি এনার্জি অফ এ পার্টিকুলার অ্যালয় বা পার্টিকুলার ফেজ চিন্তা করতে গেলে পরে আমাদের মনে রাখতে হবে যে ফেজটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে তার ফ্রি এনার্জি সবচেয়ে কম। সো একটা সিস্টেম যদি দুইটা ফেজ শো করে, দুইটা ফেজ থাকে, তো দুইটা ফেজের মধ্যে ইকুইলিব্রিয়াম অবস্থায় যে ফেজটা পাওয়া যায় সেই ফেজের ফ্রি এনার্জি সবসময় কম। মনে করো আমরা আয়রন, কার্বন অ্যালয় বা স্টিলের কথা চিন্তা করি, স্টিলের মধ্যে অস্টেনাইট বলে একটা ফেজ আছে আর ফেরাইট বলে একটা ফেজ আছে। সুতরাং অস্টেনাইট ফেজটা এবং ফেরাইট ফেজটার দুইটার ফ্রি এনার্জি যদি আমি কম্পেয়ার করি তাহলে পরে রুম টেম্পারেচারে দেখা যায় যে ফেরাইটটা স্টেবল ফেজ, রুম টেম্পারেচারে আমরা ফেরাইট পাই। স্যার কথাগুলো কেটে কেটে আসছে, ইন্টারনেটে মনে হয় একটু ডিস্টার্ব করছে, এখন কি করতে পারি? আচ্ছা, ঠিক হয়ে যাবে মনে হয় নাকি? আমাকে প্রথমে ইনফরমেশন দিল যে কানেকশন ইজ নট স্টেবল, কিন্তু এখন মনে হচ্ছে এখন কি বোঝা যাচ্ছে? এখনো শোনা যাচ্ছে না? কথাগুলো একটু আসছিল স্যার, এখন বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দুইটা ফেজের মধ্যে আমরা বলছি যে ফেজটা ইকুইলিব্রিয়াম ফেজ সেই ফেজটার এনার্জি সবসময় কম থাকবে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আর যখন টু ফেজ ইকুইলিব্রিয়ামের সময় দুইটা ফেজ যেহেতু দুইটা ফেজ একসাথে কোএক্সিস্ট করে তাদের এনার্জি সবসময় সমান থাকবে। এনার্জি সমান বলেই দুইটা ফেজ একসাথে থাকে। তো এটা হলো বেসিক প্রিন্সিপাল অফ কনস্ট্রাক্টিং GX ডায়াগ্রাম। এবং GX ডায়াগ্রাম প্লট করতে গেলে পরে দুইটা মেথড আমরা ইউজ করতে পারি, যেহেতু ফ্রি এনার্জি দুই রকমের আছে। একটা হলো ফ্রি এনার্জি অফ সলিউশন ভার্সেস কম্পোজিশন ডায়াগ্রাম। তার মানে আমরা সলিউশন করার সময় মনে আছে আমরা বলেছিলাম যে এক্স এ পরিমাণ এ নিলাম, এক্স বি পরিমাণ বি নিলাম, দুইটাকে একসাথে জড়ো করলাম, তারপর এটাকে মিক্স করলাম টু ফর্ম এ সলিউশন। সুতরাং আমরা ওখানে বলেছিলাম যে আমরা প্রথমে যখন এক্স এর পরিমাণ এ নিয়েছিলাম এবং তারপরে এক্স বি পরিমাণ বি নিয়ে যখন আমরা সলিউশন ফর্ম করলাম 1 মোল সলিউশন, তখন আমরা বলেছিলাম যে এই দুইটা যখন জড়ো করলাম তখন আমরা বলেছিলাম যে G1 ফ্রি এনার্জি চেঞ্জ হলো G1, এবং তারপরে যখন সলিউশন ফর্ম করলো জাস্ট জড়ো করলাম G1, সলিউশন যখন ফর্ম করলো তখন আমরা বলেছিলাম G2, এবং G2টা সমান সমান ছিল হলো জড়ো করার সময় যে এনার্জি এবং তার সাথে একটা ফ্রি এনার্জি অফ মিক্সিং বলে একটা টার্ম আমরা যোগ করেছিলাম। তো এটা ছিল ফ্রি এনার্জি অফ সলিউশন। সো আমরা যখন GX ডায়াগ্রাম প্লট করব তখন এই জিটা আমরা এটা ধরতে পারি অথবা ফ্রি এনার্জি অফ মিক্সিং ধরতে পারি, দুটো যে কোনো একটা ধরতে পারি। সো ডায়াগ্রাম আমরা দুটোই করে দেখাবো, ডায়াগ্রাম দেখতে কেমন হয়। সো আইদার ফ্রি এনার্জি অফ সলিউশন ভার্সেস কম্পোজিশন
অথবা ফ্রি এনার্জি অফ মিক্সিং ভার্সেস কম্পোজিশন, দুই ভাবে যে কোনো একটা ভাবে আমরা এটা লিখতে পারি। তো আইডিয়াল সলিউশনের বেলায় ফার্স্টে যদি চিন্তা করি, মনে আছে যে আমার ফ্রি এনার্জি অফ সলিউশন, এটা ইউজুয়ালি আমরা G2 হিসেবে বলেছিলাম, এখানে GS দিয়ে বোঝানোর জন্য লেখা হয়েছে ফ্রি এনার্জি চেঞ্জ অফ সলিউশন, ফ্রি এনার্জি অফ আনমিক্স সলিউশন, আনমিক্স কম্পোনেন্টস এবং ফ্রি এনার্জি অফ মিক্সিং, ঠিক আছে। এবং GM আমরা বলেছিলাম ফর আইডিয়াল সলিউশন RT x1 ln x1, এইভাবে এটা ছিল। এবং G1 যেটা ছিল সেটা হলো যে এটা হলো পিওর এর ফ্রি এনার্জি x1 পরিমাণ নিয়েছিলাম, এটা ছিল পিওর 2 ফ্রি এনার্জি, সো x2 পরিমাণ নেওয়া হয়েছে, সেই দুটো যোগফল। তো এখন এখানে এই কম্পোনেন্ট গুলো কম্পোজিশন সবই যেহেতু x2 রেসপেক্টে করা হচ্ছে, তো x1 কে যদি 1 - x2 হিসেবে লিখি, তারপরে জাস্ট থেকে বিয়োগ করলে পরে আমরা এটা পাবো। সো G1 is equal to G1 naught plus G2 minus G2 naught minus G1 naught into x2. So that is our G1 এটা হলো ডেল্টা Cm। হ্যাঁ, তো আমরা যদি ফ্রি এনার্জি সলিউশন যদি বের করতে চাই, তাহলে এটার জায়গায় আমরা এটা বসাই, Gm এর জায়গায় এটা বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এটা হলো G1, এটা হলো Gm আলাদা করে রাখা হয়েছে। সো দিস ইজ সলিউশন। তো আমরা দুটো এক পেলাম, একটা হলো এই ইকুয়েশনটা অথবা এই ইকুয়েশনটা। তো গ্রাফটা দেখতে কেমন হয় তাহলে দেখো। So Gm free energy mixing for ideal solution, ideal solution এটা হলো সেই ইকুয়েশনটা। এখন G is equal to H minus Ts, so এই কম্পোনেন্টের টোটাল ভ্যালুটা এর মধ্যে দুইটা পার্ট আছে, H পার্ট এবং S পার্ট, ঠিক আছে। এবং যেহেতু আইডিয়াল সলিউশন ছিল, আমরা বলছি আইডিয়াল সলিউশনের জন্য কোনো বন্ড ফর্ম করে না, শুধু এই ভ্যালুটা ইউজুয়ালি 0 হয়, ঠিক আছে। তো আমরা গ্রাফের মধ্যেও সেটা লিখতে পারি। সো H is equal to 0 স্ট্রেট লাইন, ঠিক আছে। এবং ডেল্টা Sm যেটা উইথ মাইনাস সাইন যেহেতু, সুতরাং নিচের দিকে চলে যাচ্ছে। সো এই লাইনটা হলো Gm এর লাইন, এটা হলো Gm এর লাইন, Gm, এবং এটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, তার মানে এই যে ভ্যালু যেটা আছে, এই ভ্যালু পুরাটাই হলো মাইনাস টি ডেল্টা Sm, ঠিক আছে, টি ডেল্টা Sm। এবং এটাই আলটিমেটলি ডেল্টা Gm, যেহেতু H is equal to 0। এবং এখানে যেহেতু টেম্পারেচার বলে একটা ফ্যাক্টর আছে, টেম্পারেচার যত বাড়াবা তত নিচের দিকে যাবে, টেম্পারেচার যত কমাবা তত উপর দিকে উঠবে। সো দিস ইজ লো টেম্পারেচারের জন্য এই লাইনটা ডেল্টা Gm লাইন, এবং এটা হাই টেম্পারেচার ডেল্টা Gm। সো দিস ইজ দ্য Gm ডেল্টা Gm ভার্সেস x2 লাইন গ্রাফ, ঠিক আছে। এখন এই গ্রাফটা আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমাদের আঁকাটা যদিও একটু অসুবিধা হয়েছে, ঠিকমতো আঁকা হয়নি, গ্রাফটা দেখতে আর একটু ডিফারেন্ট হতো। মনে করো এই ধরনের হয় গ্রাফটা, এরকম হয়, এরকম এরকম শার্প না, ঠিক আছে। যার কারণে এখানে যদি স্লোপ আঁকি, স্লোপটা জাস্ট স্ট্রেট লাইন স্লোপ হবে, দিস উড বি দ্য স্লোপ। এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্লোপ আঁকলে বলে এরকম হয়ে যাবে, আসলে তা না, ঠিক আছে। গ্রাফটা দেখতে এরকম, সো এরকম শার্পটি নেমে যায়, নেমে যায় এরকম রাউন্ড বেন্ড হচ্ছে, যার কারণে স্লোপ যেটা হবে, the curve is symmetrical at 0.5, এটা ঠিক আছে, এই পয়েন্টটাই ম্যাক্সিমাম সিমেট্রিক্যাল and has a vertical slope, সো এখানেও ভার্টিক্যাল স্লোপ হবে, এখানেও ভার্টিক্যাল স্লোপ হবে, এখানেও ভার্টিক্যাল স্লোপ হবে, ঠিক আছে। এবং এই যে মিনিমাম ভ্যালু যেটা আছে, এই মিনিমাম ভ্যালু যেটা আছে এখানে, মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু যেটাই বলি, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস সাইন, তো এই ভ্যালু যেটা হবে সেই ভ্যালুটা হলো at x is equal to x2 is equal to 0.5 এ। সো তুমি এখানে x is equal to 0.5 যদি বসাও, 0.5 এখানে 0.5 এখানে 0.5 যদি বসাও, তাহলে আলটিমেটলি এই 0.5 আলটিমেটলি যোগ করলে পরে এটা 1 হয়ে যাবে। সো লন হাফ পাবে, ঠিক আছে, RT, সো RT লন হাফ, সো লন হাফ ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস সাইন দিলে পরে লন 2 হয়ে যাবে, সো RT লন 2, সো দ্যাট ইজ আওয়ার মিনিমাম ভ্যালু। সো এখানে যেহেতু আবার টি আছে, সুতরাং টেম্পারেচার যত কমাবা তত, টেম্পারেচার যত বাড়াবা তত এটা নিচে দিকে যেতে হবে। সো ম্যাক্সিমাম ভ্যালুটা এই পয়েন্টটা হবে, সেটা গেল। অন দ্য আদার হ্যান্ড, এখন যদি আমি ডেল্টা Gm যদি না ধরে ডেল্টা Gs যদি চিন্তা করি, তার মানে ফ্রি এনার্জি অফ সলিউশন যদি চিন্তা করি ইনস্টেড অফ ফ্রি এনার্জি মিক্সিং, সে সমস্ত ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি পেয়েছি, ডেল্টা S ইজ ইকুয়াল টু, এটা ছিল হলো 1 এর ফ্রি এনার্জি
তার সাথে মিক্সিং এর ফ্রি এনার্জি যোগ করা হয়েছে, ঠিক আছে। সো এই যে ডটেড লাইনে যেটা আছে সেটা হলো 1 এর ফ্রি এনার্জি, সো ওই প্রথম পার্টটা। সো এই পার্টটা হলো 1 এর ফ্রি এনার্জি, তো এটা হলো স্টেট লাইনটা। তো যত x2 যাবে, যত x2 এর ভ্যালু হবে তত এটা উপর দিকে উঠতে থাকবে, ঠিক আছে। আর এখানের সাথে এটা যোগ হয়েছে ডেল্টা জিএম, এবং ডেল্টা জিএমটা দেখলাম যেহেতু এই ফিজিক্যালি যোগ হলে মাইনাস হয়ে যায়, সুতরাং এটা আলটিমেটলি নিচের দিকে চলে যাচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের ফ্রি এনার্জির সলিউশন ডেল্টা জি আইদার 2 অর সলিউশন যেভাবে যেটাই বলি না কেন, ডেল্টা জি 2 আমরা আগে বলেছিলাম। তো তাহলে এটা হলো 1 এর ইকুয়েশন, G1 এর ইকুয়েশন, এটা হলো ডেল্টা জিএম মাইনাস সাইন সহ, ঠিক আছে। সো গ্রাফটা দেখতে সাধারণত এরকম হয়। তাহলে আমরা যদি ফ্রি এনার্জি মানে জিএম ভার্সেস এক্স যদি প্লট করি, তাহলে গ্রাফটা দেখতে এরকম হবে, যেটা সিমেট্রিক্যাল হবে। আর যদি আমরা জিএস সলিউশনের রেসপেক্টে করি, তাহলে দেন ইট উইল নট বি সিমেট্রিক্যাল কার্ভ, ঠিক আছে। কিন্তু ডেল্টা জিএম ভ্যালু এই গ্রাফটা নিচের দিকে যেতে পারে ডিপেন্ডিং অন দা টি ভ্যালু। এটা যত বড় হবে, টি যত বড় হবে, তত গ্রাফটা নিচের দিকে যাবে। ওকে, সো এরপরে যেটা বলতেছি যে আমরা যদি একাধিক ফেজ থাকে একটা সিস্টেমের মধ্যে, তাহলে প্রতিটা ফেজের একটা নিজস্ব জিএক্স কার্ভ আছে। আমরা একটু আগে যে গ্রাফটা দেখালাম এরকম ডটেড লাইন দিয়ে, তো এই একটা কার্ভ দেখিয়েছি। তো এটা যদি মনে করো জি অফ আলফা যদি হয়, যদি বিটা ফেজ এক্সিস্ট করে, তাহলে বিটা ফেজের জন্য আরেকটা গ্রাফ শো করবে, ঠিক আছে। তো দেন ইট উইল বি অফ জি অফ বিটা, যেভাবেই হোক না কেন, এটা এরকম হোক বা নিচের দিকে হোক, ডাজন্ট ম্যাটার। সো প্রতিটা ফেজের জন্য একটা করে নিজস্ব জিএক্স ডায়াগ্রাম থাকবে। And the computation for domain of stability of the phases and interactions that produce 2 or 3 phase fields are separate can be visualized compared. So এখন আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারি। একটা পার্টিকুলার কম্পোজিশনের মধ্যে আমরা দুইটা ফেজের মধ্যে কম্পেয়ার করতে পারি যে কোন ফেজটা মোর স্টেবল, ঠিক আছে। মোর স্টেবল কি করে বলবো? যার ফ্রি এনার্জি কম সেটাই হলো মোর স্টেবল। সুতরাং এখানে জাস্ট এই গ্রাফটাই যদি আমরা হিসাব করি, তো এটা হলো এই কম্পোজিশনের বেলায় আলফা ফেজের ফ্রি এনার্জি, সরি, আর এটা হলো বিটা ফেজের ফ্রি এনার্জি। তো যেহেতু বিটা ফেজের ফ্রি এনার্জি মোর নেগেটিভ, তার মানে সব লোয়েস্ট পয়েন্ট, সুতরাং আমরা এই কম্পোজিশনের মধ্যে যদি কোনো স্টেবল ফেজ খুঁজে পেতে চাই, তাহলে আমরা দেখবো ইট উইল বি বিটা ফেজ, নট আলফা ফেজ। Alpha phase is not stable phase because alpha free energy beta free energy চেয়ে অনেক বেশি। সুতরাং যে ফেজের ফ্রি এনার্জি সবচেয়ে কম সেটাই উড বি দ্য স্টেবল ফেজ। সুতরাং আমরা দুইটা ফেজের মধ্যে কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা দুইটা ফ্রি এনার্জি লাইন যদি ড্র করি, তাহলে আমরা দেখতে পারি একটা পার্টিকুলার কম্পোজিশনে কার লাইন নিচে আছে, সেই লাইনটাই হবে, সেই ফেজটাই হবে স্টেবল ফেজ, ঠিক আছে। তো খেয়াল করতে হবে যে ফর সাচ কম্প্যারিজন অফ ফ্রি এনার্জি অফ মিক্সিং, আমরা যে লাইনগুলো ড্র করব, লাইনগুলোর যেন reference point same থাকে. It is absolutely essential that the energies of each component and all phases be referred to same reference state. Standard state কথা আমরা বলেছি, অ্যাক্টিভিটি কথা বলেছি। অ্যাক্টিভিটি যখন আমরা মেজার করি তখন অবশ্যই স্ট্যান্ডার্ড স্টেটের কথা চিন্তা করি। আমরা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কথা বলেছি, পিওর মেটাল স্ট্যান্ডার্ড হতে পারে, ডাইরেক্ট সলিউশনের জন্য 1 ওয়েট পার্সেন্ট রেফারেন্স হতে পারে। সো আমরা এখানে যেহেতু একটা গ্রাফের মধ্যে দুইটা ফেজের আমরা লাইন প্লট করছি, সুতরাং অবশ্যই রেফারেন্সও জি এর রেফারেন্সও সেম স্ট্যান্ডার্ড স্টেটে হতে হবে, এটা খালি মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা এই নিয়ে ইন দিস কোর্স এটা আলাপ করব না। ওকে, এখন আমরা আসি নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশনের বেলায় আমাদের এখানে x1 ln a1 আসবে, এখানে a1। আমরা একটু কলমটা মনে হয় খালিটা চেঞ্জ করে দিই। So let's say this one. So এখানে আসলে অ্যাক্টিভিটি, তো অ্যাক্টিভিটি থাকার কারণে আমাদের লাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবং অ্যাক্টিভিটি আমরা জানি অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু গামা ইনটু এক্স, ঠিক আছে। তো এটা এখানে যদি বসাই, তাহলে পরে যেখানে আইডিয়ালের জন্য এক্স এরটা আসবে x1 ln x1, আর এখানে ডেল্টা জি এক্স যে ভ্যালুটা আছে আমরা জানি ডেল্টা জি এই এক্স সমান সমান হলো আরটি কে, যদি ধরি তাহলে আরটি ln গামা কে, এটা ছিল। তো এই গামাটা হলো অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, এবং গামার ভ্যালু ক্যান বি হায়ার দ্যান 1 আর গামা ভ্যালু ক্যান বি লোয়ার দ্যান 1 ডিপেন্ডিং অন দা ডেভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। আমরা বলেছি যে পজিটিভ ডেভিয়েশন হলে এটা হবে, নেগেটিভ ডেভিয়েশন হলে এটা হবে। সো এটা ভ্যালু যদি কম বেশি হয়, তার মানে এটা পজিটিভ নেগেটিভ হতে পারে। সুতরাং আলটিমেটলি রিয়েল সলিউশনের জন্য জিএম এর যদি লাইন আঁকি, তাহলে পরে এটা ক্যান বি গো অ্যাবাভ or can be go further down. If this is the ideal solution graph,
আমরা একটু আগে দেখিয়েছি এটা যেহেতু জিএম এর কথা বলেছি, ইট উইল বি সিমেট্রিক্যাল টু 0.5। সুতরাং এটা যদি গ্রাফটা হয় তাহলে গামা যদি পজিটিভ ডেভিয়েশন হয় তাহলে এটা উপরে উঠে যাচ্ছে, আর নেগেটিভ ডেভিয়েশন হলে পরে এটা নিচে হলো। সোজা কথা উপরে নিচে হতে পারে ডিপেন্ডিং অন দা ডেভিয়েশন ফ্রম দা আইডিয়াল বিহেভিয়ার। ওকে, নাও তাহলে একটা এই জিএক্স ডায়াগ্রাম আমরা আসলে আঁকবো কি করে। সো মনে করো আমরা এ এবং বি দিয়ে দুইটা পিওর মেটেরিয়াল দিয়ে মেটাল দিয়ে সলিউশন ফর্ম করছি, ঠিক আছে। তো সলিউশন ফর্ম করছি, এ স্টেবল কন্ডিশনে তার স্ট্রাকচার হলো এফসিসি এবং বি তার স্টেবল কন্ডিশনে তার স্ট্রাকচার হলো বিসিসি, ঠিক আছে। এখন যদি আমি একটা সলিউশন ফর্ম করি যেটা হলো এ রিচ সলিউশন, ফেজ ডায়াগ্রামের মধ্যে বাঁ দিকে আছে, এর কাছাকাছি আছে এ রিচ সলিউশন, আমরা এটাকে আলফা ফেজ বলতে পারি। যদি আলফা ফেজ হয়, যেহেতু এ রিচ সলিউশন তার মানে এর মধ্যে বি ঢুকবে, তো এ যেহেতু এফসিসি, এটা এফসিসি যেহেতু, so it is expected that alpha FCC হবে। So how to construct this alpha phase, ঠিক আছে। এখন আমরা এখানে ফেজ ডায়াগ্রাম জিএক্স ডায়াগ্রামের মধ্যে পয়েন্টস গুলো যদি বসাই, এই পয়েন্ট এটা হবে হলো এ এর ফ্রি এনার্জি এফসিসি এ, আর পয়েন্ট বিটা হবে হলো বি এর ফ্রি এনার্জি, বিটা আবার আমরা বলেছি বিটা হলো বিসিসি। তো বিসিসি বি যেটা স্টেবল কন্ডিশন সেটা হলো এই পয়েন্ট এই। তো বির এনার্জি এখানে, স্টেবল ফেজের এনার্জি এখানে, এর স্টেবল ফেজের এনার্জি হলো এখানে। এখন এই দুটো মিলে যদি আমরা একটা ফেজ ফর্ম করি, সলিউশন ফর্ম করি, যেটা আলফা সলিউশন বলতেছি, যার এফসিসি যদি হয় তাহলে আলটিমেটলি সবগুলো এফসিসি হতে হবে। সো এফসিসি আলফা এও হতে হবে, এফসিসি বিও হতে হবে। তার মানে বি যেটা বিসিসি ছিল সেটাকে আমরা এফসিসি তে কনভার্ট করতে হবে। সো বিসিসি তার ছিল স্টেবল ফেজ, খেয়াল করো বিসিসি উড বি দ্য স্টেবল ফেজ, তার মানে জি তার সবচেয়ে কম। এখন এটাকে আমরা কনভার্ট করতেছি এফসিসি তে, যেটা একটা আনস্টেবল ফেজ। যখন আনস্টেবল ফেজ হবে তার মানে জি তখন তার এনার্জি হাই হয়ে যাবে। আনস্টেবল ফেজের এনার্জি সবসময় হাই, একটু আগে আমরা বললাম স্টেবল ফেজ বা ইকুইলিব্রিয়াম ফেজ তার এনার্জি সবচেয়ে কম। সো বির স্টেবল ফেজ হলো বিসিসি, তার মানে তার এনার্জি সবচেয়ে কম। এখন এটাকে আমরা এফসিসি তে কনভার্ট করছি, সুতরাং তার এনার্জি শুড বি হায়ার বিকজ ইট ইজ অ্যান আনস্টেবল ফর্ম। সো আমরা এই বি পয়েন্টস থেকে এটাকে বাড়িয়ে নিয়ে আমরা সি তে নিয়ে গেলাম, সো দ্যাট উড বি এফসিসি বি, ঠিক আছে। আমরা বিসিসি বি কে এফসিসি বি ইমাজিনারি ওয়েতে কনভার্ট করলাম, যার এনার্জি অবশ্যই হাই হতে হবে, মনে করি সি পয়েন্টে চলে গেল। এখন এটা হলো এফসিসি বি, এটা হলো এফসিসি এ। এখন এই দুটো মিলে একটা সলিউশন ফর্ম করতে পারে, ইট উইল ফর্ম অ্যান আইডিয়াল সলিউশন, যার জন্য লাইনগুলো দেখতে এরকম হবে, আমরা একটু আগে দেখিয়েছি। তো এটা হলো আনমিক্সড কন্ডিশনের ফ্রি এনার্জি এবং এটা হলো মিক্সড কন্ডিশনের ফ্রি এনার্জি। যখন এটা একটা সলিউশন ফর্ম করবে, সলিউশনটা কি, সেটা হলো আলফা সলিড সলিউশন ফর্ম করছে। সো এই লাইনটা হবে হলো জি আলফা লাইন, ঠিক আছে, এবং এটা হবে হলো ডেল্টা জি এম। সো দ্যাট ইজ হাউ উই ক্যান প্লট জিএক্স লাইন ফর এ পার্টিকুলার সলিউশন, ঠিক আছে। সিমিলার ওয়েতে আমরা বিটা ফেজের জন্যও করতে পারি। বিটা ফেজে আমরা বলেছি এখন যদি বি রিচ ফেজ হয়, বি রিচ ফেজ হলে পরে আমরা তাইলে পরে বলছি বি হলো বিসিসি, বিসিসি বি রিচ সলিউশন যেটা ফর্ম করবে সেটাকে আমরা যদি বিটা হিসেবে বলি, তারও ফেনার্জি বিটা, তারও স্ট্রাকচার হবে বিসিসি, ঠিক আছে। সুতরাং আমরা বির বেলায় পেয়েছিলাম বিসিসি বি, এটা এর বেলায় এটা ছিল এফসিসি এ, এখন এটাকে আমরা বিসিসি এ তে কনভার্ট করতে হবে। সো আমরা এটা এখানে কনভার্ট করে নিয়ে গেলাম, সো হায়ার এনার্জি স্টেটে চলে গেল, সো দ্যাট ইজ বিসিসি এ, আর এটা আমাদের ছিল এফসিসি এ, ঠিক আছে। এখান থেকে আমরা বিসিসি তে নিয়ে গেলাম, এনার্জি হাই হয়ে গেল। এখন এটা বিসিসি এ, এটা বিসিসি, বিসিসি বি, এই দুটা মিলে একটা সলিউশন ফর্ম করছে যেটা হলো বিটা ফেজ, এবং তার ফ্রি এনার্জি লাইন হবে এইটা, আমরা এখানে ডটেড লাইন দিয়ে দেখাতে পারি যে এটা হলো আনমিক্সড অবস্থা ফ্রি এনার্জি, ঠিক আছে। সো দিস লাইন ইজ ফ্রি এনার্জি লাইন অফ জি বিটা, ঠিক আছে। সো আমরা এইভাবে বিভিন্ন ফেজের জন্য ফ্রি এনার্জি আঁকতে পারি এবং একটা প্লটের মধ্যে আমরা দুটা শো করতে পারি যদি আমাদের স্ট্যান্ডার্ড স্টেট, আমরা রেফারেন্স স্টেটটা সেম করতে পারি, ঠিক আছে। এবং দেন উই ক্যান কম্পেয়ার যে এই কম্পোজিশন রেঞ্জের মধ্যে এর থেকে বি এক্স বি যত ভ্যারি করতেছি কোন ফেজটা মোর স্টেবল, ঠিক আছে। আমরা বাই ইন্ডিকেটিং দ্য রিলেটিভ পজিশন অফ আলফার ফ্রি এনার্জি লাইন
এবং বিটার ফিয়াজি লাইন আমরা বলতে পারি কোনটা মোর স্টেবল। আমরা জানি স্টেবল ফেজে ফিয়াজি সবচেয়ে কম থাকে, সুতরাং আমরা এখান থেকে এই পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে আলফা লাইন বিটার লাইনের নিচে আছে, সো অবভিয়াসলি আমরা কনক্লুড করতে পারি জি আলফা, তার মানে আলফা ফেজ উড বি দ্য স্টেবল ফেজ। তো এখান থেকে এই পর্যন্ত আলফা স্টেবল ফেজ হবে। যখন এখান থেকে এখানে চলে যাব, এই কম্পোজিশন রেঞ্জের মধ্যে বিটার লাইন নিচে আছে, আলফা লাইন উপরে চলে গেছে, সো আমরা বলতে পারি বিটা ফেজ উড বি দ্য স্টেবল ফেজ। ঠিক আছে, সো জিএক্স ডায়াগ্রাম থেকে আমরা এই কনক্লুশনটা করতে পারি। এখন এই গ্রাফটার কথা চিন্তা করো। ঠিক আছে, সো মনে করো এই আলফা বিটা, আলফা এ এবং বি মিলে দুইটা সলিউশন ফর্ম করাইলাম, যেটা এই পয়েন্টটি ইন্ডিকেট করতেছে এবং এই পয়েন্টটি ইন্ডিকেট করতেছে। তার মানে এই পয়েন্টটা হলো বি রিচ সলিউশন মনে করো লেটস সে 1 না বলে 2 বলি, এটা সলিউশন 2, এটা হলো 2 সলিউশন কম্পোজিশন দিয়ে এটা 2 হইতে পারে। আর এইখানে যেটা ফর্ম করলাম সেটা হলো ডেফিনেটলি এ রিচ, এ বেশি আছে, সো দিস ইজ এ রিচ। সো দুইটা সলিউশন ফর্ম করলাম, সলিউশন যেটা আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা যদি হয় তাহলে এখন এই দুইটা সলিউশন আমরা তৈরি করেছি, এখন এই দুটাকে মিক্স করছি। ঠিক আছে, এই দুটাকে মিক্স করলে পরে যদি মিক্স করি তাহলে এটা তাদের ফিয়াজি দুইটা আমরা অলরেডি জানি, সো মিক্সিং যদি করি অ্যাকর্ডিং টু দিস লাইন বরাবর তাদের কম্পোজিশন হবে। সো মিক্সার করার পরে আমরা লেটস সে একটা সলিড সলিউশন ফর্ম করতে চাই। ঠিক আছে, যে সলিড সলিউশনের কম্পোজিশন এখানে হবে। এই দুইটা সলিউশন একটা পার্টিকুলার রেশিওতে মিক্স করে আমরা এই কম্পোজিশনের একটা সলিউশন, এই কম্পোজিশনের একটা সলিউশন ফর্ম করতে চাই। সুতরাং যেহেতু এটা হলো জিএম এর লাইন, সো এই সলিউশনের এই এনার্জিটা হবে এখানে। ঠিক আছে, এখন এইটা কি, এই পয়েন্টটাও হলো এ এবং বি, এই যে সলিউশন 1 এবং সলিউশন যদি আমরা মিক্স করি, কিন্তু এটা হবে হলো আনমিক্সড কন্ডিশনের এনার্জি, যেহেতু এটা ডটেড লাইন দিয়ে দেওয়া আছে, আগে আমরা বলেছি। তো এটা হলো এ সলিউশন এবং সলিউশন 1 এবং সলিউশন 2 পাশাপাশি থাকবে, এটা মিক্সড হবে না। আনমিক্সড অবস্থায় যদি থাকে তাহলে তার ফিনার্জি এখানে হবে, আর মিক্সড হয়ে যদি একটা সলিউশন ফর্ম করে তাহলে তার ফিনার্জি এখানে হবে। তখন এখন এই দুইটা পয়েন্টের মধ্যে যদি কম্পেয়ার করি বিটুইন দিস পয়েন্ট এবং বিটুইন দ্যাট পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কম্পেয়ার করি, যেহেতু ফ্রি এনার্জি এখানে আছে সুতরাং তার ফ্রি এনার্জি সবচেয়ে কম হবে। সুতরাং বিটুইন আনমিক্সড স্টেট এন্ড মিক্সড স্টেট, মিক্সড স্টেটে ফ্রি এনার্জি সবচেয়ে কম, সুতরাং সিস্টেমটা আসলে মিক্সড স্টেটই থাকবে, তার মানে সলিউশন হিসেবেই থাকবে। সুতরাং আমরা ফেজ ডায়াগ্রামের মধ্যে যদি কোনো গ্রাফ দেখি, যদি কোনো লাইন দেখি দেখতে এরকম, তার মানে এটা কনকেভ ডাউনওয়ার্ডস বলা হচ্ছে। গ্রাফ যদি কনকেভ ডাউনওয়ার্ডস থাকে তাহলে পরে সাধারণত দুইটা অ্যালয় এরা সাধারণত সলিউশন হিসেবে থাকতে প্রেফার করবে, একটা সিঙ্গেল ফেজ ফর্ম করতে প্রেফার করবে, কারণ সিঙ্গেল ফেজ যদি ফর্ম করে তাহলে তার এনার্জি সবচেয়ে কমে, তারা মিক্সড অবস্থায় কখনো থাকবে না, কারণ মিক্সড অবস্থায় থাকলে পরে তাদের এনার্জি অনেক বেশি থাকে। ঠিক আছে, so the resultant single phase solution is stable relative to the any two unmixed portions, so এটা unmixed অবস্থায় থাকবে। On the other hand, যদি গ্রাফটা দেখতে উল্টা হয়, কনভেক্স আপওয়ার্ড যদি হয়, সরি হ্যালো হুমায়ুন, আমি ক্লাস নিচ্ছি, বলো। বসো, আমার দুইটা কোশ্চেন ছিল। C45 আবার পরীক্ষা আছে, কিছুক্ষণ আগে একটা পরীক্ষা হলো 17 তারিখে জানুয়ারিতে। আচ্ছা, আমি জাস্ট ক্লাস শেষ করে তোমাকে আমি দিচ্ছি। ওকে, সো এখন কি অবস্থা হবে যদি এই ধরনের গ্রাফ থাকে, কনকেভ আপওয়ার্ডস যদি হয়, তখন মনে করো আমরা দুইটা সলিউশন নিলাম এবি সিস্টেমের জন্য, একটা হলো পিতে আছে আর একটা কিউতে আছে, এই দুইটা সলিউশন নিয়ে আমরা কাজ করছি।
এই দুইটা সলিউশনকে আমরা মিক্স করতেছি টু ফর্ম এ সলিউশন, সিঙ্গেল সলিউশন। ঠিক আছে, এখন এই দুইটা ফর্ম করে যদি আমি সিঙ্গেল সলিউশন ফর্ম করি তাহলে তার ফ্রি এনার্জি হবে এই পয়েন্টে। সো দিস ইজ আওয়ার সিঙ্গেল সলিউশনের ফ্রি এনার্জি। কিন্তু যদি তারা সলিউশনে না থেকে তারা আনমিক্সড অবস্থায় থেকে যায় তাহলে তাদের ফ্রি এনার্জি হবে এই জায়গায়। ঠিক আছে, এখন যদি এই দুইটা কম্পেয়ার করি, এটা হলো ফ্রি এনার্জি অফ ওয়ান ফেজ, একটা সলিউশন যদি ফেজ হিসেবে থাকে, আর এটা হলো ফ্রি এনার্জি অফ টু ফেজ যদি তার আলাদাভাবে থাকে, এটা ফ্রি এনার্জি এখানে। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি তো, আর 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা পরে ফোন করো। ওকে ঠিক আছে। তাহলে পরে এখন যেহেতু আনমিক্সড অবস্থায় ফ্রি এনার্জি নিচে আছে, সুতরাং এই সিস্টেমের বেলায় এই দুইটা সলিউশন চাবে তারা আনমিক্সড অবস্থায় থেকে যেতে। ঠিক আছে, আনমিক্সড অবস্থায় থেকে যাবে কারণ আনমিক্সড অবস্থায় তাদের সলিউশন কম, এনার্জি কম। মিক্সড অবস্থায় বা সিঙ্গেল সলিউশন ফর্ম করতে গেলে তাদের এনার্জি বেশি। ঠিক আছে, সুতরাং যে সমস্ত ডায়াগ্রামের মধ্যে ফ্রি এনার্জি কার্ভ কনভেক্স আপওয়ার্ড হয় সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত মিক্সচার ফর্ম করে রাদার দ্যান সিঙ্গেল ফেজ। ঠিক আছে, ওকে। সুতরাং এখন যদি আমি তাহলে কম্পেয়ার করি, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে, তার মানে কম্পোজিশন বিটুইন এ এন্ড দিস, আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ফেজ একটা আছে, সুতরাং এখানে একটা সিঙ্গেল ফেজ ফর্ম করবে। এইখান থেকে যখন এই পর্যন্ত কম্পোজিশন থাকবে তখন ফ্রি এনার্জি আনমিক্সড সবচেয়ে বেশি, সবচেয়ে কম। সুতরাং এই জায়গায় আমাদের দুইটা ফেজ থাকবে, টু ফেজ, আর এই জায়গায় সিঙ্গেল ফেজ, এবং এখান থেকে এখানে গেলে পরে আবার সিঙ্গেল ফেজের জন্য কি বলে তখন আবার সিঙ্গেল ফেজ, এটা আবার সিঙ্গেল ফেজ হয়ে যাবে। ঠিক আছে, কম্পোজিশন সিঙ্গেল ফেজ। এখন এই যে আমাদের বললাম যে আনমিক্সড অবস্থায় যদি থাকে তার এনার্জি কম হয়। ঠিক আছে, এখন আনমিক্সড অবস্থায় থাকা অবস্থায় ওই আনমিক্সড দুইটা সলিউশনের কম্পোজিশন কি হবে? ঠিক আছে, সো তাহলে এই সলিউশন যেটা আমরা বলতেছি এটা হলো মিক্সড অবস্থায় সিঙ্গেল ফেজ সলিউশন, এবং এটা বলছিলাম আমরা আনমিক্সড অবস্থার সলিউশন। ঠিক আছে, এখন এবং এটাই উড বি দ্য স্টেবল, দিস ইজ উড বি দ্য স্টেবল, এবং এটা হবে আনস্টেবল। কিন্তু আমরা মাঝে মাঝে এই পজিশনটা আমরা তৈরি করতে পারি, যদিও আনস্টেবল, কিন্তু আমরা এটা তৈরি করতে পারি, এবং অ্যাপারেন্টলি এই অবস্থাটা আমরা পারসিস্ট করাতে পারি। ঠিক আছে, তখন তাইলে পরে এটা স্টেবল যদিও না, এটা আনস্টেবল, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা দেখতে পাচ্ছি এটা লম্বা সময় ধরে আছে, তখন এই ধরনের কন্ডিশনকে বলে মেটাস্টেবল। মানে এরা স্টেবল এবং আনস্টেবল এর মাঝামাঝি কোনো একটা কোনো একটা পর্যায়ের মধ্যে আছে। দিস ইজ কল্ড মেটাস্টেবল। সো এই মেটাস্টেবল ফেজ গুলো ভেরি ইম্পর্টেন্ট ইন ফেজ ডায়াগ্রাম, এবং ম্যাটেরিয়াল সিস্টেমের মধ্যে আমরা বিভিন্ন সময় এই ধরনের মেটাস্টেবল ফেজ তৈরি করি, এবং মেটাস্টেবল ফেজ হ্যাজ মেনি ইন্টারেস্টিং প্রপার্টিজ। ঠিক আছে, এবং এই ধরনের এই যে সিচুয়েশনটা আমরা বললাম, এই সিচুয়েশনটা সাধারণত ফেজ ডায়াগ্রামের মধ্যে যদি কোনো মিসিবিলিটি গ্যাপ থাকে, আমরা দেখাবো একটু পরে, মিসিবিলিটি গ্যাপ যদি থাকে তাহলে সাধারণত এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। ওকে, লাস্টলি আমরা যে পয়েন্টটা ইন্ডিকেট করতে চাই এই পার্টিকুলার অ্যাসপেক্টে, সেটা হলো যে এই যে মিক্সচার যেটা ফর্ম করে তার এনার্জিটা, সেই এনার্জিটা কতটুকু পর্যন্ত আমরা কমাতে পারি। মনে করি এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি যে এই কম্পোজিশনটা আলফা 1 কম্পোজিশন এবং বিটা 1 কম্পোজিশন নিয়ে দুইটা ফেজ আছে। আলফা এবং বিটা এই দুইটা দিয়ে আমরা একটা মিক্সচার ফর্ম করছি বা একটা সলিউশন ফর্ম করতে চাই, যেটা আলফা 1 কম্পোজিশন নিয়ে এবং বিটা 1 কম্পোজিশন নিয়ে। এবং আমরা দেখলাম যে যদি আলফাই থাকে, আলফা ফ্রি এনার্জি এখানে আছে, বিটার ফ্রি এনার্জি এখানে আছে, সুতরাং দুইটা আলাদা আলাদা ফেজ, বিটুইন দিস টু ফেজ আলফা সবচেয়ে কম এনার্জি আছে, সুতরাং আলফাটাই স্টেবল হতে পারতো, বিটা আনস্টেবল, বিটা এনার্জি যেহেতু বেশি। কিন্তু আমরা দেখতেছি যে আলফা এবং বিটা দুইটা যদি একসাথে থাকে, আনমিক্সড অবস্থায় থাকে, মিক্সড অবস্থায় আইদার বিটা হতে পারে অথবা আলফা হতে পারে, বিটা হতে পারে অথবা আলফা হতে পারে, আনমিক্সড অবস্থায় মিক্সড অবস্থায় আলফা এনার্জি এখানে, বিটা এনার্জি এখানে, সুতরাং প্রবাবলি আলফাই তার স্টেবল ফেজ হতে পারতো,
কিন্তু আমরা দেখতেছি যে এনার্জি ক্যান বি রিডিউসড ইভেন ফার্দার আমরা যদি এটাকে মিক্সচার হিসেবে থাকে। সো মিক্সচার অফ কম্পোজিশন দিস ওয়ান, সেটা অবস্থা যদি থাকে তাহলে তার ফ্রি এনার্জি আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি। সুতরাং এই পর্যন্ত যেহেতু আনতে পারি, সুতরাং আনমিক্সড অবস্থায় তারা থাকবে, যেহেতু আনমিক্সড ফ্রি এনার্জি কম। এখন এই লাইনটা আমরা আরেকটু নিচে নামাতে পারি, এখানে আনতে পারি, যেখানে ফ্রি এনার্জি এখানে চলে আসলো, আমরা আরেকটু নিচে নামাতে পারি, আরেকটু নিচে নামালে ফ্রি এনার্জি আরেকটু কমানো যায়। তাহলে সবচেয়ে কম এনার্জি তাহলে এই সিস্টেমের জন্য কোথায় হবে? সেটা কম হবে হলো যদি আমরা এই যে লোয়েস্ট পয়েন্ট বিটুইন দ্য টু কার্ভ, সেই দুইটা কার্ভের মধ্যে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট ড্র করলে পরে এইটাই হলো দ্য লোয়েস্ট পয়েন্ট যেখানে আলফা এবং বিটা ফেজ কোএক্সিস্ট করে। এটা কোএক্সিস্ট করে কেন করে মনে আছে? আমাদের পার্শিয়াল মোলার প্রপার্টি বের করার সময় আমরা বলেছিলাম যে আমরা যদি টোটাল প্রপার্টি জানি, টোটাল প্রপার্টি থেকে পার্শিয়াল মোলার প্রপার্টি বের করতে পারি। সেটা কি করেছিলাম, আমরা যদি এরকম একটা টোটাল প্রপার্টি গ্রাফ যদি জানি, তাহলে যে কোনো পয়েন্টে যদি বের করতে চাই আমরা ট্যানজেন্ট ড্র করি, তখন এইটা ছিল আমাদের পার্শিয়াল মোলার প্রপার্টি। ঠিক আছে, সো এই পার্শিয়াল মোলার প্রপার্টি মানে হলো জি বার কে, যেটা সমান সমান ছিল মিউ কে। ঠিক আছে, সো আলটিমেটলি যেটা দেখছি যে আলফা লাইনে যদি আমি এই ট্যানজেন্টটা ড্র করি, তাহলে এটা হবে এর জন্য মিউ এ আলফা, আর এই পাশে হবে হলো মিউ বি আলফা। আলফার মধ্যে ট্যানজেন্ট ড্র করেছি, বিটার মধ্যে যদি ট্যানজেন্ট করি, এটা বিটার মধ্যেও ট্যানজেন্ট, তাই না? সুতরাং তাহলে পরে এখানে হবে হলো মিউ বি বিটা, আর এই পাশে হবে মিউ আলফা বিটা, এবং দুইটাই সেম পয়েন্ট। সুতরাং এই ইকুয়েশন প্রিভেল করবে, এই ইকুয়েশন প্রিভেল। সো মিউ অফ আলফা ইজ ইকুয়াল টু মিউ অফ বিটা, মিউ অফ আলফা ইজ ইকুয়াল টু মিউ অফ বিটা থাকা মানে হলো তার দুইটা ফেজ ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। তার মানে ইকুইলিব্রিয়াম কম্পোজিশন পর্যন্ত আমরা নামাতে পারি। ঠিক আছে, আমরা মিক্স করতে 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 ইকুইলিব্রিয়াম কম্পোজিশন পর্যন্ত যদি নামাই, দ্যাট উইল বি দ্য লোয়েস্ট পয়েন্ট বা লোয়েস্ট ফ্রি এনার্জি অফ দ্য মিক্সচার। সো দ্যাট ইজ দ্য লোয়েস্ট ফ্রি এনার্জি অফ দ্য মিক্সচার, এবং মিক্সচারের কম্পোজিশন হবে হলো ইকুইলিব্রিয়াম কম্পোজিশন, যেটা আলফা ই বা বিটা ই। সো তাহলে পরে আমরা দেখতেছি হলো যে যদি কনকেভ আপওয়ার্ডস হয়, এখানে অ্যাপারেন্টলি কনকেভ আপওয়ার্ডস, খেয়াল করে দেখো যে এটা গ্রাফটা দেখতে এরকম হচ্ছে, যদিও দুইটা গ্রাফ এখানে আলাদা। আগেরটা আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম, একটা গ্রাফের মধ্যে এরকম ছিল। তো একটা সলিউশনকে আবার দুইটা কম্পোজিশন বানিয়ে নিয়ে আমরা করেছিলাম, যেখানে দুইটা আলাদা আলাদা ফেজে দেখালাম। সুতরাং দুইটা আলাদা আলাদা ফেজের মধ্যে আমরা বলতেছি যে যখন এরকম ক্রস ওভার হয়, ক্রস ওভার মানে কি, যে আমরা এটা যদি দেখি এর থেকে এই পর্যন্ত কম্পোজিশন যদি নেই, তাহলে আমরা দেখতেছি যে আলফা ফ্রি এনার্জি লাইন হলো এটা, এবং বিটা ফ্রি এনার্জি লাইন ওদিকে চলে গেছে। তো বিটা ফ্রি এনার্জি অনেক উপরে, আলফা অনেক নিচে, সুতরাং এই জায়গাটার মধ্যে আলফা স্টেবল ফেজ হবে। সিমিলারলি এই কম্পোজিশন বিটুইন দিস টু যদি ধরি, এই সময়ের মধ্যে বিটার ফ্রি এনার্জি লাইন হলো এটা, আলফা ফেজ অনেক উপরে, সুতরাং বিটা উড বি দ্য স্টেবল ফেজ। কিন্তু এই ক্রস ওভার যেটা বলে, আমরা বলতেছি ক্রস ওভার, তার মানে গ্রাফটা ক্রস করতেছে বিটুইন দিস টু পয়েন্ট। তো এই দুইটা পয়েন্টের মধ্যে আলফা লাইন জি লাইন এবং বিটার জি লাইন ক্রস করতেছে, এবং যেখানে ক্রস করে সেখানে একটা সিঙ্গেল ফেজ না হয়ে ওই দুইটা ফেজ একসাথে থাকে, সেখানে থাকবে আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো এই হলো জিএক্স ডায়াগ্রামের মূল কথা। সো লেট আস নাও ড্র এ ফিউ জিএক্স লাইন। ঠিক আছে, সো এটা হলো একটা সিম্পল কমপ্লিটলি মিসিবল ফেজ ডায়াগ্রাম। ডায়াগ্রামটা শুধু আলাদা যদি প্লট করি, ডায়াগ্রামটা দেখতে হবে এখানে এ আছে, এখানে বি আছে। সো ডায়াগ্রামটা দেখতে এরকম। ঠিক আছে, তো এখানে লিকুইড থাকে, এখানে সলিড থাকে, যেহেতু সলিউশন ফর্ম করে আলফা হয়, এখানে থাকে আলফা প্লাস লিকুইড। সো দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ এ, দিস ইজ মেল্টিং পয়েন্ট অফ বি। সো এটা হলো লিকুইডাস লাইন, এটা সলিডাস লাইন। ওকে, সো এই ধরনের ডায়াগ্রাম এখানে আঁকিছি। এখানে সলিড বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আলফা লেখা যেতে পারতো। ঠিক আছে, সো এনিওয়ে দিস ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। সো আমরা তাইলে কি দাঁড়াচ্ছে, এ এবং বি নিয়ে আমরা একটা ফেজ ডায়াগ্রাম ফর্ম করেছি, যেখানে লিকুইড একটা ফেজ আছে, এখানে লিকুইড প্লাস সলিড আছে, এখানে সলিড আছে। সো বেসিক্যালি দুইটা ফেজ এক্সিস্ট করে ইন দিস সিস্টেমে সব সময়। এখানে লিকুইড আছে, এখানে সলিড আছে, এখানে লিকুইড সলিড আছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু লিকুইড এবং সলিড দুইটা ফেজ এই সিস্টেম শো করে। সুতরাং আমাদের যখন আমরা জিএক্স ডায়াগ্রাম আঁকবো, তখন লিকুইডের জন্য একটা ডায়াগ্রাম আঁকতে হবে, সলিডের জন্য একটা লাইন আঁকতে হবে, এবং এই দুইটা লাইনের মধ্যে রিলেটিভ পজিশন দেখে আমরা ডিটারমিন করব কোনটা স্টেবল কোনটা আনস্টেবল। ঠিক আছে, তো
তো আমরা মনে করো T1 টেম্পারেচারে যদি একটা লাইন ড্র করি, সো লেটস সে দিস ইজ T1 টেম্পারেচার, সো দিস ইজ B, দিস ইজ A, এবং এটা হলো GM, ঠিক আছে? GM না G সলিউশন, কোনটা এর আগে তো কোনটা দিয়েছি, GM, ওকে, লেটস সে দিস ইজ GM। তো এটা যদি হয় তাহলে কি হবে, T1 টেম্পারেচারে আমরা এখানে দেখতেছি পুরো জায়গাটা জুড়েই লিকুইড আছে, সো লিকুইডের ফেয়ারজি কম হবে, সলিড যেহেতু এখানে নাই, সলিড আনস্টেবল, তো সলিডের লাইন অনেক উপরে চলে যাবে, দিস ইজ সলিড, জি অফ সলিড লাইন, এবং লিকুইডের লাইন নিচে থাকবে, সো জি অফ আলফা, সরি লিকুইড লাইন, জি অফ লিকুইড, ঠিক আছে? সো দিস ইজ দ্য GX লাইন, GX ডায়াগ্রাম at temperature T1. টেম্পারেচার T2 তে যদি ধরি তাহলে কি অবস্থা হবে, সো এটা A, এটা B, এটা XB, সো at T2, T2 তে কি হচ্ছে, T2 হলো এখানে, আচ্ছা TM টা কি নেই, TM টা কি আগে, তো একবার লিখি T A, মেল্টিং পয়েন্ট A তে, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট A তে যখন আঁকবো এখানে তাহলে কি হচ্ছে, আমরা যখন যত নিচের দিকে টেম্পারেচার নামাতে থাকবো ফ্রম হিয়ার, যত নিচের দিকে নামাতে থাকবো তত কি হবে, লিকুইড বিকাম আনস্টেবল, সলিড বিকাম মোর অ্যান্ড মোর স্টেবল, ঠিক আছে? এবং যখন আমরা এই টেম্পারেচারে আসবো তখন কি হচ্ছে, লিকুইড থেকে সলিড বেরোনো শুরু করছে, তো সলিড বেরোনো শুরু হচ্ছে, এবং যেহেতু দিস ইজ এ মেল্টিং পয়েন্ট, এটা যেহেতু মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট মানে হলো যেখানে সলিড এবং লিকুইড ফেজ এক্সিস্ট করে একসাথে, ঠিক আছে? সুতরাং এই যে দুইটা লাইন আছে, দুইটা লাইনের এক জায়গায় মিলে যাবে, সো কিন্তু তারপরে কি হচ্ছে, তারপরে পুরাটাই লিকুইড আছে, সুতরাং এই লিকুইড স্টেবল নিচেই থাকবে, সো জি লিকুইডটা নিচেই থাকবে, এখানে যদি ধরি, কিন্তু সলিডটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে, এবং সলিডের লাইন তখন এখানে হবে, সো দিস ইজ দ্য সলিড লাইন and this is the liquid line, ঠিক আছে? এবং এই জায়গায় তারা মিলে গেছে, তার মানে দুইটা এক আছে, মেল্টিং দুইটার ফ্রি এনার্জি সেম, দুইটা ফ্রি এনার্জি সেম, যার কারণেই এটা বোথ কোএক্সিস্ট করছে, সো এট দ্য মেল্টিং পয়েন্ট লাইন হলো এরকম। যখন আমরা মাঝখানে কোন একটা টেম্পারেচারে আসলাম তখন কি হলো, এখান থেকে এই পর্যন্ত হলো সলিড, তার মানে অলরেডি সলিডের লাইন নিচে চলে গেছে লিকুইডের থেকে, যেহেতু সলিড স্টেবল, সলিড স্টেবল মানে সলিড ফ্রি এনার্জি সবচেয়ে কম, তো এইটুকু জায়গার মধ্যে অলরেডি সলিড নিচে চলে গেছে, এইটুকু জায়গার মধ্যে লিকুইড স্টেবল, যেহেতু লিকুইড দেখা যাচ্ছে এখানে, তো লিকুইডের লাইন এখনো নিচে আছে, কিন্তু এই টেম্পারেচারের মাঝখানে বি এবং সি পয়েন্টের মাঝখানে লিকুইড এবং সলিড একসাথে এক্সিস্ট করে, দুইটা ফেজ আলাদা আলাদা ফেজ এক্সিস্ট করে, তার মানে ওইখানে গ্রাফের মধ্যে একটা ক্রসওভার হবে, ঠিক আছে? তো ক্রসওভারের মধ্যে আমরা টেনজেন্ট কোথায় ড্র করব, বিটুইন পয়েন্ট বি এন্ড পয়েন্ট সি, তো আমরা প্রথমে পয়েন্ট বি এবং পয়েন্ট সি টা আগে চেক করি, সো দিস ইজ দ্য পয়েন্ট বি, দিস ইজ পয়েন্ট সি, যদি হয় বি এন্ড সি, একটা টেনজেন্ট আগে সিম্পলি আমরা টেনজেন্ট ড্র করি, এবং এদিকে যেহেতু আলফা স্টেবল, তো আমরা আলফার লাইনটা এখানে আঁকি, তো এটা আলফা লাইন, আর এটা মনে করি বিটা লাইন, ঠিক আছে? সো এটা এটা হবে হলো আলফা লাইন বা সলিড যাই বলো না কেন, এবং এটা হবে লিকুইড লাইন। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে এখান থেকে এই পর্যন্ত আলফা লাইন স্টেবল, এখানে আলফা ফেজ থাকবে, এই জায়গার মধ্যে দিস ইজ দ্য লিকুইড লাইন, দিস ইজ আলফা লাইন, সো লিকুইড ফেজ স্টেবল, এখানে লিকুইড থাকবে, এবং এই জায়গার মধ্যে আলফা প্লাস বিটা একসাথে করবে, ঠিক আছে? সো যখনই আমরা দুইটা ফেজ একসাথে পাবো তখনই আমাদের এই গ্রাফ দুইটা ক্রস ওভার হবে, একটা আরেকটাকে ক্রস করে উপরে চলে যাবে, ঠিক আছে? এখন যদি নিচে টিবি তে ড্র করি তখন টিবি তে কি অবস্থা হবে, সো at টিবি, সো টিবিতে যখন ফর্ম করব তখন কি হচ্ছে, টিবিতে পুরাটা লাইনই সলিডের লাইন নিচে চলে গেছে, লিকুইড আনস্টেবল হয়ে গেছে, কেবলমাত্র শুধু এই জায়গায় লিকুইড আছে, বিটা যেহেতু এটা বির মেল্টিং পয়েন্ট, সুতরাং আমাদের গ্রাফ এইটা পুরাটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন হবে হলো নিচে যে লাইনটা আছে এবং আরেকটা লাইন উপরে চলে যাবে, মিট করবে, তো এইটা হবে এখন লিকুইড, এটা হবে সলিড, তো এই জায়গায় দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ বি, সুতরাং বি তে যায় নিয়ে একসাথে থাকবে, বাকিটা সব পুরোটা সলিড হয়ে গেল। এখন যদি নিচে ধরি T3 তে যদি ধরি, T3 তে কি হবে,
T3 তে কি হচ্ছে, পুরাটার মধ্যেই আছে হলো আলফা, আর লিকুইড কই গেল, লিকুইড আর নাই, নো এক্সিস্ট, ডাজন্ট এক্সিস্ট, লিকুইড বি হাইলি আনস্টেবল, এর এনার্জি অনেক বেশি। সুতরাং এখানে এগেইন আমাদের দুইটা লাইন ড্র করতে হবে, একটা লাইন উপরে একটা লাইন নিচে। কত উপরে কত নিচে সেটা মোটেই ইস্যু না এখানে, ঠিক আছে, যেহেতু আমরা এখানে একটা কোয়ালিটেটিভ গ্রাফ তৈরি করছি। তো এটা হবে লিকুইড লাইন, এটা হবে সলিড লাইন অথবা আলফা, যেটাই বলি না কেন। তো সলিড ফেজ পুরাটার মধ্যে নিচে আছে, লিকুইড উপরে চলে গেছে। সো এনার্জি যেহেতু আলফা অথবা সলিডের নিচে সবচেয়ে কম, সুতরাং আলফা অরবিটাল স্টেবল ফেজ, পুরাটা স্ট্রাকচার জুড়েই আলফা ফেজ আমরা পাবো। সো দ্যাটস দ্য জিএক্স ডায়াগ্রাম, কিভাবে ফেজ ডায়াগ্রাম থেকে জিএক্স ডায়াগ্রাম তৈরি করতে হয় এট ডিফারেন্ট টেম্পারেচার, সেটা আমরা একটা এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল দেই, আচ্ছা আমরা একটু কুইকলি করি। তো এইখানে আমরা কয়েকটা লাইন ড্র করি। সো এখানে কয়টা ফেজ আছে, ফার্স্টলি লিকুইড আছে, আলফা আছে, বিটা আছে। সো আমাদের সবসময় তিনটা ফেজ লাইন ড্র করতে হবে। তো প্রথমে T1 টেম্পারেচার যদি ড্র করি, so this is T1 টেম্পারেচারে লিকুইড ইজ দ্য স্টেবল ফেজ। সো লিকুইড একটা স্টেবল ফেজ, আমরা পুরোটা ফেজ জুড়ে লিকুইড হবে, দিস ইজ লিকুইড। আলফা কোথাও আছে, বিটা কোথাও আছে, কোথায় আছে এটা আমার জানা দরকার নেই, লিকুইড ইজ দ্য স্টেবল ফেজ। তো এটা T1 টেম্পারেচার। T2 টেম্পারেচারে কি হয়েছে, T2 মধ্যে এইটুকু জায়গার মধ্যে আলফা, তার মানে পুরোটা সলিডিফিকেশন হয়ে গেছে, এই জায়গায় আলফা স্টেবল হবে, এই জায়গাটার মধ্যে লিকুইড স্টেবল হবে, এবং এই জায়গাটার মধ্যে দুইটা ফেজ একসাথে থাকবে। সো এই জায়গাটার মধ্যে একটা ক্রসওভার হবে বা একটা টেনজেন্ট হবে। তো আমরা আগে কম্পোজিশনটা লোকেট করি। সো লেটস সে দিস ইজ দ্য কম্পোজিশন, একটু বড় করে দিচ্ছি, সরি, সেটার কম্পোজিশন যদি হয়, আমরা একটা টেনজেন্ট এখানে আঁকলাম, আগে টেনজেন্ট আগে আঁকলে সুবিধা হয়, গ্রাফটা দেখতে সুন্দর হয়, ভালোভাবে করা যায়। সো আমরা প্রথম গ্রাফ আঁকবো, এখান দিয়ে এটা চলে গেল, এটা একটা গ্রাফ গেল। আর যেহেতু এখান থেকে পুরোটা লিকুইড, সো এখান থেকে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব, যেটা এই পর্যন্ত গেল, ঠিক আছে। সো এটা লিকুইড, এটা হলো আলফা, বিটা কোথায় আছে, এখানে বিটা এখনো কোনো অস্তিত্ব নেই, সো বিটা উপরে কোথাও আছে বিটা, সো দিস ইজ বিটা। তাহলে কি হচ্ছে, এই জায়গাটার মধ্যে তিনটা ফেজের জি ডায়াগ্রামের মধ্যে আলফাটা সবচেয়ে কম, এইটুকুর মধ্যে, সেখানে হবে আলফা। এটার মধ্যে একটা ক্রসওভার হচ্ছে, ক্রসওভার বিটুইন আলফা এবং লিকুইড, সেখানে আলফা প্লাস লিকুইড ফেজ থাকবে। আর এই জায়গার মধ্যে লিকুইড সবচেয়ে কম আছে, সেখানে লিকুইড থাকবে, সেখানে আছে লিকুইড, এখানে লিকুইড প্লাস আলফা, এখানে আলফা। ওকে, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, T3 তে যদি প্লট করি, সো T3 তে প্লট করে কি হচ্ছে, এই জায়গাটা একটা ক্রসওভার হবে বিটুইন আলফা এন্ড লিকুইড, এখানে একটা ক্রসওভার হবে বিটুইন বিটা এন্ড লিকুইড, এখানে আলফা স্টেবল, এখানে বিটা স্টেবল, এই জায়গাটার মধ্যে লিকুইড স্টেবল। তো আমরা তাহলে কম্পোজিশনটা আগে একটু ঠিক করি। তো এই একটা কম্পোজিশন মনে করো, আর এখানে একটা কম্পোজিশন আছে। তো এখানে একটা স্লোপ দিলাম, এখানে একটা স্লোপ দিলাম। তো আলফা এখান দিয়ে যে নিয়ে স্লোপ দিয়ে বেরিয়ে গেল এখানে, ঠিক আছে। এখানে বিটা নিচে সবার, তো এখান থেকে বিটা ফর্ম করে এখান দিয়ে এটা বেরিয়ে গেল, সেখানে একটা স্লোপ হবে। আর লিকুইডটা কমন লিকুইড এই দুইটা বনের মধ্যে কমন হবে, তো এটা একটু আঁকাটা একটু ডিফিকাল্ট। এনিওয়ে আমরা এখান দিয়ে এই জায়গা দিয়ে, ঠিক আছে। সো দিস ইজ লিকুইড, দিস ইজ আলফা এন্ড দিস ইজ বিটা। তাহলে কি হচ্ছে, এইটুকু জায়গার মধ্যে আলফা স্টেবল, সো এইটুকু জায়গার মধ্যে আলফা স্টেবল, এইটুকু জায়গার মধ্যে ক্রসওভার হচ্ছে বিটুইন আলফা এন্ড লিকুইড, সো আলফা প্লাস লিকুইড ফেজ থাকবে এখানে, এই জায়গাটার মধ্যে লিকুইড ফেজ সবার নিচে আছে, সেটা হবে লিকুইড ফেজ। এই জায়গাটার মধ্যে ক্রসওভার বিটুইন লিকুইড এন্ড বিটা, সেখানে লিকুইড প্লাস বিটা হবে, এই জায়গাটার মধ্যে লিকুইড সবার নিচে আছে, সরি আলফা বিটা সবার নিচে আছে, সেখানে হবে বিটা। সো এটার সাথে এটা মিলে যাচ্ছে। T4 টেম্পারেচারটা দেখানো উচিত ছিল, আমরা T4 টেম্পারেচারটাও দেখে নিই, because that is important একটা পয়েন্ট। T4 এ কি হচ্ছে, এই পয়েন্টটাকে বলে ইউটেকটিক পয়েন্ট, ই দিয়ে রিপ্রেজেন্ট করে। ইউটেকটিক পয়েন্ট মানে হলো যেখানে তিনটা ফেজ একসাথে থাকে। ইউটেকটিক পয়েন্টে এট ই, যেটাকে বলে ইউটেকটিক পয়েন্ট, যেখানে লিকুইড থেকে
দুইটা ফেজের মিক্সচার ফর্ম করে, আলফা প্লাস মিক্সচার। ঠিক আছে, তো তাহলে একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ। তো এই পয়েন্টে তিনটা ফেজই এক্সিস্ট করে। তো এই লাইন, পুরাটা লাইন, হরাইজন্টাল লাইন বরাবর এই রিঅ্যাকশনটা হয়, এই রিঅ্যাকশনটা হয়। সুতরাং এখান থেকে এই পর্যন্ত পুরাটা লাইনের মধ্যেই এই তিনটা ফেজ একসাথে থাকে। সো এখানে একটা ফেজ থাকবে, এখানে একটা ফেজ থাকবে, এই জায়গাটা বরাবর তিনটা ফেজ থাকবে। সুতরাং এখানে ট্যানজেন্ট যেটা ফর্ম করবো, তিনটা ফেজে ট্যানজেন্ট হবে। তো আমরা কম্পোজিশন করে যদি ডট করি, এটা মাথার কম্পোজিশন, এখানে মাথার কম্পোজিশন, এখানে ইফেক্টিভ কম্পোজিশন। তো একটা ট্যানজেন্টে লাইন ড্র করলাম, তারপরে তাহলে এখানে হবে আলফার লাইন, আলফা চলে গেল এখানে, তারপরে এখানে আসবে হলো বিটার লাইন। ঠিক আছে, এবং তারপরে এখানে হবে হলো লিকুইড। ঠিক আছে, এই তিনটা পয়েন্টের মধ্যে এই ট্যানজেন্টটা তৈরি হচ্ছে। তো তাই এখান থেকে এই পর্যন্ত হবে হলো আলফা, এখান থেকে এই পর্যন্ত হলো বিটা, আর এখানে হবে হলো, যদি আমরা জাস্ট উপরে ধরি তাহলে হবে লিকুইড, আর জাস্ট নিচে যদি ধরি তাহলে আলফা প্লাস বিটা হবে। ঠিক আছে, বা সোজা ভাষায় লিকুইড চেঞ্জেস টু আলফা টু বিটা। লাস্টলি 5 এ যদি ধরি, এটা কি হচ্ছে, এখানে দুইটা টেম্পারেচার লাইন আছে at T5। সো এই দুইটা পয়েন্টের মধ্যে আলফা বিটা থাকবে। সো দুইটা পয়েন্টের মধ্যে আমরা একটা ট্যানজেন্ট দেই, আলফা লাইন গেল, বিটা লাইন গেল। সো দিস বিটা, দিস ইজ আলফা। There is no liquid, liquid highly unstable হয়ে গেছে, liquid doesn't exist, so লিকুইডের লাইন উপরে থাকবে। কোনো লাইনই বাদ দিতে পারবো না, তিনটা লাইন সবসময় আঁকতে হবে, কারণ তিনটা ফ্রিকোয়েন্সির মধ্যে আমি কম্পেয়ার করছি। ঠিক আছে, সো এখান থেকে এই পর্যন্ত আলফা হবে, এখান থেকে কিন্তু বিটা হবে, এখানে আলফা প্লাস বিটা হবে। So that's how diagram can be plotted. মনে হয় আমি আর জাস্ট 2 মিনিট সময় নেই, না ঠিক আছে, আপাতত শেষ করি, এটা কন্টিনিউ করবো নেক্সট ক্লাসে। সো তাহলে আমরা এটা স্টপ করি। সো তাহলে আমরা সেকেন্ড ক্লাসে যেটা দেখলাম সেটা হলো ফেজ ডায়াগ্রামের সাথে একটা রিলেশনশিপ থার্মোডাইনামিক্স এর বুঝতে গেলে পরে জিএইচ ডায়াগ্রাম দিয়ে বোঝাই সবচেয়ে সহজ, কারণ জিএইচ ডায়াগ্রামটাই আসলে থার্মোডাইনামিক্স এর ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাকশনের মূল ব্যাকগ্রাউন্ডে যে ম্যাথমেটিক্স কাজ করে সেটাকে ডিটারমিন করে। ঠিক আছে, সেটাকে কন্ট্রোল করে। আমরা বিভিন্ন ফেজ ডায়াগ্রাম দেখে কি করে এই জিএইচ ডায়াগ্রাম গুলো আঁকে এবং জিএইচ ডায়াগ্রামের নেচার কেমন সেগুলোর সাথে এক্সপ্লেইন করে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা কন্টিনিউ করব। ওকে, এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা শেষ করি।